স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। নিউক্লিয়ার এটা কত নাম্বার লেকচার? প্রথমত নিউক্লিয়ার ফোর্স আলোচনার জন্য আমাদের কিছু মোটিভেশন লাগবে। ফার্স্ট মোটিভেশন, সেখানে কিছু অবজারভেশন থেকে আসবে। নিউক্লিয়াস মানে আমরা জানি bound state of neutron proton. ওকে, সো ইলেকট্রন এখানে কোনো অস্তিত্ব নেই। নিউট্রাল প্রোটন পজিটিভলি চার্জ, তাহলে বাউন্ড স্টেট কি করে তৈরি করছে? ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন দিতে হবে না। তাহলে কিছু অবজারভেশন ফার্স্ট করে নেওয়া যাক। হ্যাঁ স্যার। Observation: since nuclei charged particles protons and these charged particle protons, the force acting between the protons should be force of repulsion. Okay, so the point is, if there were no other forces, acting between of nuclei, the latter would not able to maintain a stable state. তার মানে নিউক্লিয়াসের ভেতরে যদি কুলম্ব রিপালশন ফোর্সটাই থাকতো, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোনো
স্টেবিলিটি থাকতো না, নিউক্লিয়াস কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যেত, মানে রিপালশন করতো প্রোটন গুলো এবং তারা নিউক্লিয়াস ছেড়ে বেরিয়ে যেত। কিন্তু এটা তো হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এর ভেতরে কিছু পোটেনশিয়াল, কিছু অন্যরকম ফোর্স আছে, এবং সেই অন্যরকম ফোর্সটা কি? তার মানে এই অন্যরকম ফোর্সটাই আমরা এখন বোঝানোর চেষ্টা করছি। এই অন্যরকম ফোর্সটা বোঝার জন্য আমাদেরকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, কিছু প্রপার্টি খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স অবশ্যই চার্জ ইন্ডিপেন্ডেন্ট একটা ফোর্স, এবং এই নিউক্লিয়ার ফোর্স এমন একটা ফোর্স যেটা নন সেন্ট্রাল। কিরকম টাইপের আমরা খুঁজছি সেটা এখন আলোচনা করছি। So let us collect so now it is therefore necessary to postulate a new type of interaction known as nuclear force. So now let us collect following information on nuclear force from the study of complex nuclear. অর্থাৎ নিউক্লিয়ার ফোর্সের ইনফরমেশন গুলো আমার উচিত কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন থেকে, কারণ আমাদের কাছে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা জানা নেই। আমরা এখানে কি করি, আগে থেকে মানে সমস্ত ইন্টারাকশন গুলো জানা থাকতো, কিন্তু এখানে নিউক্লিয়াসের ভেতরে যেহেতু এক ধরনের অদ্ভুত জিনিস ঘটছে, যে নিউক্লিয়াসের মধ্যে চার্জ রিপালশন হচ্ছে অথচ স্টেবল থাকছে, এগুলো তাহলে তার মানে নিশ্চয়ই ভেতরে এমন কোন ফোর্স কাজ করছে যেটা এই কুলম রিপালশনকেও ওভারকাম করে ওদেরকে ধরে রাখটাকে আগে বুঝছি, তারপর আমি তার ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে যাব। সো দ্য ফলোইং ইনফরমেশন অন নিউক্লিয়ার ফোর্স of complex nuclei. কি কি থাকতে হবে প্রপার্টি, কি কি জিনিস আমরা চাইছি? সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স মাস্ট বি চার্জ ইন্ডিপেন্ডেন্ট। সুদেশ না, বুঝতে পারছো তো? এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। অর্থাৎ চার্জের উপর নির্ভর করবে না,
Second, nuclear force must be spin dependent. অর্থাৎ নিউক্লিয়নের স্পিনের নির্ভর করবে, অর্থাৎ চার্জ ইন্ডিপেন্ডেন্ট, স্পিন ডিপেন্ডেন্ট। আর কি হতে হবে? সেটা যেটা হতে হবে সেটা হচ্ছে এই নিউক্লিয়ার ফোর্সটাকে একটা স্কেলার হতে হবে। অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স, সরি, নট আ স্কেলার, এই নিউক্লিয়ার ফোর্স চার্জ ইন্ডিপেন্ডেন্ট, স্পিন ডিপেন্ডেন্ট, এই এত অবধি তো হলো। এবার the potential corresponding to this force, okay, now let me call in this way, this force must be derivable from the potential, can be derived, not can be, must be derived from the potential। মানে একটা পোটেনশিয়াল থাকতে হবে। এছাড়াও কি থাকতে হবে? এই যে পোটেনশিয়াল গুলো, এই পোটেনশিয়ালের স্ট্রাকচারটা এমন হতে হবে যাতে করে এটা স্কেলার হয়, অর্থাৎ পোটেনশিয়ালটা যেন স্কেলার আন্ডার রোটেশন হয়। সুমন, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আন্ডার রোটেশন, এটা হতেই হবে। আর সবচেয়ে potential must be depend on the orientation, depends on the potential depends on the orientation of spin। এই এতগুলো জিনিস থাকতে হবে, এই এতগুলো জিনিস আমাদেরকে মাথায় রেখে একটা পোটেনশিয়ালকে প্রপোজ করতে হবে। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের এজেন্ডা, কি করতে হবে আমাদের কাছে জানা আছে। শুরু করি আমাদের পোটেনশিয়ালের সন্ধানটা। ফার্স্ট এই আলোচনা করেছিল উইগনার। উইগনার বলল যে উইগনার in 1941 showed that are assumed to be invariant with respect to displacement, rotation, inversion, এই এত কিছুর আন্ডারে এইগুলোকে ইনভ্যারিয়েন্ট থাকতে হবে পোটেনশিয়ালটাকে, যেটা আগেও আমি মেনশন করেছি। and the general form of
of the potential can be written as কি রকম লেখা উচিত? একটা পার্ট থাকবে ভি, জাস্ট ভি ইজ এ ফাংশন অফ আর, যেহেতু এটা স্কেলার অনলি আর এর উপর নির্ভর করবে, এটা নিয়ে সন্দেহ নেই। এখন ফার্স্ট টার্মটা হবে একটা সেন্ট্রাল পোটেনশিয়াল, জাস্ট সেন্ট্রাল ভি অফ ফাংশন অফ আর। সেকেন্ড টার্মটা হবে V2, এটাও সেন্ট্রাল, কিন্তু এর সাথে আমি বলেছিলাম স্পিনের একটা করসপন্ডেন্স থাকবে, অর্থাৎ স্পিন ডিপেন্ডেন্ট। তো এটা হবে দুটো স্পিনের মধ্যে অ্যাঙ্গেল, অর্থাৎ স্পিনগুলো কিভাবে ওরিয়েন্টেড আছে তার উপর নির্ভর করছে। ওকে, না আপনি তো বলেছেন Next. নন সেন্ট্রাল ফোর্স হবে। না আমি শেষ করিনি এখনো, তো আরও টার্ম থাকবে। নেক্সট টার্ম যেটা, সেটা হচ্ছে V3, আর এই V3 যেটা সেটাকে আমি লিখছি, তার সাথে একটা থাকছে S12। ওকে, এই যে S12 এই জিনিসটা যে লিখে রাখলাম, এটা কিন্তু নন সেন্ট্রাল, অর্থাৎ একটা নন সেন্ট্রাল টার্ম চলে এলো। কেন নন সেন্ট্রাল এবার এক্সপ্লেন করি। বাই দ্য ওয়ে V3 যেটা, সেটাও ফাংশন অফ R এগেইন। V3 again function of R. This is S12. And S12 is just 3 sigma 1 dot R sigma 2 dot R by R square sigma 1 dot sigma 2, এইরকম একটা টার্ম। এবং এই টার্মটাকে যদি আরেকটু ক্লিয়ারলি লেখা যায় তাহলে বোঝা যাবে এই টার্মটা কি বলতে চাইছে। এই টার্মটা কি বলতে চাইছে একটু ভালো করে দেখো। এই টার্মটা ইন্ডিকেট করছে অ্যাঙ্গেল বিটুইন পজিশন, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড সিগমা, অ্যাঙ্গেল বিটুইন স্পেস, কোয়াড্রুপল টার্ম। ইলেকট্রিক ডাইপোলের পোটেনশিয়ালের মতো লাগছে তো, দুটো যে ডাইপোল থাকে। না, এটা কোয়াড্রুপল টার্ম। এটা কেন কোয়াড্রুপল সেটা বলি। এইগুলো সমস্ত কিছুই স্পিনের অ্যাঙ্গেল, স্পিন পার্ট সেপারেটেড, অর্থাৎ স্পিন পার্টের মধ্যে কোনো কাপলিং নেই, কিন্তু এখানে স্পিন এবং স্পেস সেপারেট আউট হলো না। এখানে স্পিন এবং স্পেস এদের মধ্যে একটা কাপেল টার্ম চলে এলো। এবং এই টার্মটা আমাদের খেয়াল রাখতে হবে, এই টার্মটা কি বোঝাচ্ছে। এই টার্মটা ডিপেন্ড করছে, এই টার্মটাকে বলবো নন সেন্ট্রাল ফোর্স বা নন সেন্ট্রাল টার্ম। সো ইট ইজ নন সেন্ট্রাল কারণ এটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড সিগমা। ওকে, তার মানে ওভারঅল এটা কিন্তু স্কেলার, কিন্তু নন সেন্ট্রাল কি সেন্সে সেটা আমি বলতে চাইছি। নন সেন্ট্রাল এই সেন্সে যে এটা শুধুমাত্র আর এর পলিনোমিয়াল নয় বা আর এর ফাংশনের উপর নির্ভর করছে না, এটা নির্ভর করছে স্পেস এবং স্পিনের একটা কাপলিং এর উপর। এই সেন্সে এটা নন সেন্ট্রাল, কারণ সেন্ট্রাল ফোর্সের মধ্যে শুধুমাত্র আর এর টার্ম থাকে। দেখো সেন্ট্রাল এই সেন্সে বলছি, এখানে রেডিয়াল পার্ট অর্থাৎ স্পেস পার্ট, স্পিন পার্ট সেপারেটেড, স্পেস পার্ট এখানে শুধু একা রয়েছে। তাহলে এখানে কিছু নেই মানে কিন্তু এটা বলতে চাইছি এখানে একটা আইডেন্টিটি আছে, কারণ এগুলো তো একটা ম্যাট্রিক্স সেই সেন্সে। তার মানে স্পেস স্পিন সেপারেট ছিল এই দুটো টার্মে, কিন্তু থার্ড টার্মে গিয়ে
স্পেস স্পিন আর সেপারেট থাকছে না। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? কারণ এই টার্মটা নন সেন্ট্রাল, মানে এই পুরো টার্মটা কিন্তু নন সেন্ট্রাল, এই পুরো টার্মটার কথা বলছি, যেখানে এই S1 টার মধ্যেও আরেক টার্ম রয়েছে, ভি এর মধ্যেও আরেক টার্ম রয়েছে, তাহলে তুমি কিভাবে বলতে পারো এটা একটা সেন্ট্রাল পোটেনশিয়াল? ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? কারণ আবারও পরিষ্কার করি কেন এটা নন সেন্ট্রাল। কারণ সেন্ট্রাল পোটেনশিয়াল কখন হয়? যখন পোটেনশিয়াল গুলো শুধু আর এর ফাংশন হয়, থিটার ফাংশন যদি না হয়। এখানে যেটা হচ্ছে, এখানে এই টার্মটার জন্য এই ডট প্রোডাক্ট গুলোকে তুমি কস থিটাটা যদি লিখে ফেলো, তাহলে এই থার্ড টার্মটা আর এবং থিটা উভয়ের উপর নির্ভর করছে, এবং এই থিটাটা অ্যাঙ্গেল মেকিং বাই আর অ্যালং দ্য স্পিন ডিরেকশন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা বলতে পারো যে এখানেও তো থিটার উপর নির্ভর করছিল, কিন্তু এখানে থিটাটা দুটো স্পিনের মধ্যে আর এর সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন নেই। যেহেতু আর এর সঙ্গে এই সেকেন্ড টার্মের যে থিটা, এই থিটাটা সম্পূর্ণ আলাদা একটা স্পেসের মধ্যে তৈরি হচ্ছে, স্পিন স্পেসে। কিন্তু এখানে যে থিটাটা তৈরি হবে সেটা স্পিন এবং স্পেসের মধ্যে অ্যাঙ্গেল, একটা স্পিন মানে এরকম ব্যাপার হচ্ছে, ওরিয়েন্টেশন অফ স্পিন অ্যালং এ পার্টিকুলার ডিরেকশন, এবং ডিরেকশনটা স্পেসে তৈরি হচ্ছে। সেই কারণে এটাকে আমরা নন সেন্ট্রাল বলছি, কারণ এই টার্ম থেকে এক ধরনের থিটা ডিপেন্ডেন্সি আর এর সাথে চলে আসে। দ্যাট ইজ দ্য নন সেন্ট্রাল নেচার। ইজ ইট ক্লিয়ার সুদেশ? না বোঝা গেছে না কেন নন সেন্ট্রাল? কেন? হ্যাঁ স্যার, থিটা ডিপেন্ডেন্সি থাকছে আর এর ওপর। রাইট, সেই কারণে এটা সেন্ট্রাল প্রপার্টিকে নষ্ট করে ফেলছে। কিন্তু এরা সেন্ট্রাল প্রপার্টিকে নষ্ট করলেও আমি যে আবার বলে রেখেছি যে এরা একটা কি হতে হবে, স্কেলার আন্ডার রোটেশন। তাহলে কি করে এটা স্কেলার হবে? যদি থিটা ডিপেন্ডেন্সি থাকে স্কেলার হবে কি করে? এখন এই যে স্কেলার, এই স্কেলার রোটেশনটা নট অনলি দ্য স্পিন স্পেসের রোটেশন, নট অনলি দ্য স্পেসের রোটেশন, এটা হতে হবে এমন একটা রোটেশন যেটা স্পিন এবং স্পেস একটা কম্বাইন রোটেশন তৈরি করবে। বোঝা গেছে কি বলছি? মানে আমাকে স্পেস পার্টটাকে রোটেট করলে শুধু থাকবে হবে না, আমাকে স্পিনটাকেও রোটেট করতে হবে, স্পেসের পার্টকেও রোটেট করতে হবে। এই কম্বাইন রোটেশন এরা স্কেলার। সো আমরা যখন বলছি দিস ইজ এ স্কেলার আন্ডার রোটেশন, ইট মাস্ট বি ইন্ডিকেট দ্যাট এই রোটেশনটা কোন স্পেসে হচ্ছে? রোটেশন ইন স্পেস প্লাস স্পিন। এই বিগার স্পেসটাতে একটা রোটেশন হয়েছে, বোঝা গেছে? তার আন্ডারে স্কেলার। ওকে, তার মানে উইগনার ফার্স্ট এরকম একটা পোটেনশিয়ালকে অফার করলো, এবং এই পোটেনশিয়ালকে বললো এই পোটেনশিয়ালের করসপন্ডিং টোটাল পোটেনশিয়ালের একটা নিউক্লিয়ার পোটেনশিয়াল বা একটা টেনসার পোটেনশিয়াল। টেনসার কি সেন্সে আমি এখানে বলি। সো নাও লেট মি ফোকাস অন দ্য S12 টার্ম। S12 টার্মটার উপরে আমরা এখন একটু ফোকাস করি। It may be noted that S12 একটা 3 কমন নিয়ে লিখতে পারি, সিগমা 1 ডট আর ক্যাপ, সিগমা 2 ডট আর ক্যাপ, sigma 1 dot sigma 2. Now এটাকে লেখা যায় আর আই আর জে 1/3 ডেল্টা আই জে sigma 1 I sigma 2 j 1/3 sigma 1 ডট sigma 2। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই যেটা কি ক্লিয়ার হয়েছে? এইভাবে যে লেখা যায়,
ইজ ইট ক্লিয়ার? ইনফ্যাক্ট না বুঝতে পারলে বলো, কিন্তু এই যে এটা যে এরকম আসবে, এটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, দেখছি। না বুঝতে পারলে আমি আরেকটু ভেঙে ভেঙে করছি তাহলে। স্যার দুটো 1/3 হচ্ছে একদম। কেন ভেতরে? তা তো 1/9 আচ্ছা দেখা হতো। যাক, স্টেপ বাই স্টেপ করা যাক। তুমি ঠিকই হয়তো বলছো। না আপনি কি সিগমা এটাকে ওয়ান ডট, ইউজ করে ওই কোয়াড্রাপল মোমেন্ট টেন্সারের যে একটা জেনারেল ফর্ম আছে, ওই ফর্মটাতে নিয়ে আসবেন? ওরকম লিখবো। হ্যাঁ হ্যাঁ। সো আমি সিগমা ওয়ান আই, সিগমা ওয়ান জে, আর জে লিখতে পারি এটা। আর তারপরেরটাকে লিখতে পারি বেসিক্যালি আর জে, যেটা সেটা হচ্ছে আর জে ক্যাপ, মানে কম্পোনেন্ট। তারপরেরটাকে লিখতে পারি সিগমা টু আই, সরি আই যেটা উল্টো হয়ে গেছে, সিগমা ওয়ান আই আর আই ক্যাপ, সিগমা টু জে আর জে ক্যাপ, এভাবে লিখলাম। মানে আর জে যদি লিখতে না পারো তাহলে জাস্ট এই ক্যাপ গুলো তুলে দাও, মানে আর জে লিখো, ক্যাপ গুলো দিও না, এটা আন্ডারস্টুড যে এটা ইউনিট ভেক্টরের কম্পোনেন্ট। এর মধ্যে কোনো সমস্যা নেই, জাস্ট এভাবে কম্পোনেন্টটা ভাঙলাম। এবার দেখো মজার বিষয়টা, এখানে যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে, তোমরা অলরেডি এটা জানো। ওকে, আমি আরেকটু লিখি তাহলে বোঝা যাবে। এই জায়গাটাকে অনেকে লেখে না ঠিক করে। তার মানে আমি কি পাচ্ছি, সিগমা ওয়ান আই সিগমা টু জে, এটা একটা টার্ম। আরেকটা পাচ্ছি আমি আর আই আর জে, এটা একটা টার্ম। আলাদা আলাদা করে লিখলাম। আর এটাকে লেখার মনে হয় খুব একটা প্রয়োজন নেই, কারণ এটাকে তোমরা জাস্ট সিগমা ওয়ান ডট সিগমা টু করে লিখে রাখতে পারো, এটার খুব একটা গুরুত্ব নেই এই পর্যায়ে। এত অবধি ঠিক আছে সুমন? হ্যাঁ এবার এই টার্ম দিকে ফোকাস করো, আর আই আর জে। আমরা এই লাইনে লিখবো না, আর একটু ভেঙে লিখি। আর আই আর জে, এটাকে কি লিখতে পারি? এদেরকে আমি লিখতে পারি, প্রথম কথা এরা সিমেট্রিক, বাই ডিফিনেশন সিমেট্রিক। তার মানে আমি কি করতে পারি এখানে বলো, এরা বাই ডেফিনেশন সিমেট্রিক তো। তাহলে ওই অ্যান্টিসিমেট্রিক আর সিমেট্রিকের ওই মানে সাম না, হিসাবে লেখা যায়। অ্যান্টিসিমেট্রিক এর কোনো তো মানে দাঁড়াবে না তাহলে। অ্যান্টিসিমেট্রিক তো মানে ইনফ্যাক্ট অ্যান্টিসিমেট্রিক টার্ম তো নেই, জাস্ট সিমেট্রিক টার্ম আছে, তাই না? না আরআই অ্যান্টিসিমেট্রিক প্লাস টার্ম আর আরআই প্লাস আর জে আর আরআই মাইনাস আর জে এইভাবে লেখা যায় তো, দুটো সাম। হুম এটাই হুম বলছি, আরআই প্লাস আর যেটা সিমেট্রিক, আর হুম। ওটা অ্যান্টিসিমেট্রিক হয়, আরআই মাইনাস আর যেটা। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো টেন্সারকে, এটা লেখার আগে আরেকটা জিনিস লিখে রাখি।
যে কোনো টেন্সারকে আমি লিখতে পারি, ধরো AI BJ এরকম ধরনের জিনিস আছে, এটা একটা টেন্সার, এটা হচ্ছে TIJ। ওকে, এবার আমি এটাকে লিখতে পারি AI BJ প্লাস AJ BI। ওকে, হাফ ফ্যাক্টর, তার মানে আমি TIJ টাকে লিখছি, কিন্তু হাফ ফ্যাক্টর মাইনাস 1/3 ক্রোনেকার ডেল্টা, 1/3 ক্রোনেকার ডেল্টা স্যার AI BJ আর AJ BI এই দুটো যে সেম, সেটা আপনি বলবেন কি করে? না, দুটো সেম তো বলিনি কখনো, কোথায় এটা বলেছি? সেম বলেই তো হাফ দিচ্ছেন। না, এটা সিমেট্রাইজ করছি তো, এখানে কিন্তু আমি সিমেট্রাইজ করলাম, মানে AI BJ AJ BI, এই যে পুরো জিনিসটা, এটাকে সিমেট্রাইজ, এটাকে তুমি সিমেট্রাইজ করো, এটাকে সিমেট্রাইজ করো আইজ এর ইন্টারচেঞ্জ করে, বোঝা গেছে? আমি হাফ ফ্যাক্টর বসাচ্ছি, এবার আমি পুরোটাকে লিখলে তুমি হয়তো ধরতে পারবে কি বলতে চাইছি আমি। ক্রোনেকার ডেল্টা A ডট বি, এটা একটা টার্ম। তারপর লিখতে পারি হাফ অফ AI BJ মাইনাস AJ BI। এবার বুঝতে পারলে এই টার্মটা এটার হ্যাঁ, সাথে কেটে এটাই গেল, বলছিলাম, হ্যাঁ এটাই বলছিলাম। এই প্লাস টার্মটা, এটা তো অ্যান্টিসিমেট্রিক হয়ে গেল, থার্ড টার্মটা। A ডট বি। ওকে, এবার যদি আগে থেকেই তুমি জানো সিস্টেমটা সিমেট্রিক, সেটা যদি তোমার জানা থাকে, তাহলে তুমি কি করতে পারো? যদি সিমেট্রিক জানাই থাকে, তাহলে এই টার্মটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম, হ্যাঁ। তার মানে সিমেট্রিক যদি টেন্সার হয়ে থাকে, তাহলে আমি পুরোটাকে লিখতে পারি TIJ এই হাফ ফ্যাক্টরটাও এখন চলে যাবে, কারণ এটা যদি সিমেট্রিক হয় তাহলে এটার কোনো মানে হয় না, কারণ এটা হয়ে যাবে তখন জাস্ট সিমেট্রিক যদি হয়ে থাকে, তাহলে আমি এটাকে জাস্ট লিখতে পারি AI, আপাতত এইভাবে লিখে রাখছি, ঠিক আছে? AI BJ প্লাস AJ BI তার সাথে থাকছে 1/3 ডেল্টা A ডট বি, এটা একটা টার্ম, তার সাথে থাকছে প্লাস 1/3 ডেল্টা A ডট বি, অ্যাডজাস্ট করেছি যেটা। তার মানে সিমেট্রিকের জন্য যে কোনো টেন্সারের মধ্যে দুটো পার্ট থাকে, একটা এটাকে বলে সিমেট্রিক ট্রেসলেস পার্ট, এই পার্টটা হচ্ছে সিমেট্রিক টেন্সারের ট্রেসলেস পার্টটা, আর এই পার্টটা হচ্ছে ট্রেস পার্টটা, যেটাকে আমি আলাদা করে লিখেছি। ওকে।
এখন আমাদের কাছে লক্ষ্য করে যে এক্সপ্রেশনটা এসেছে, এইটা আর আই আর জে, যেটা বাই ডেফিনেশন সিমেট্রিক। আরেকটা টার্ম এসেছে, সেটা সিগমা 1 আই সিগমা 2 জে। ওকে, এখন আমি কি করব? স্যার একটু আগেরটা দেখাবেন, লাস্ট 2 লাইনস। ঠিক আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তা আপনি ট্রেসলেস কি করে বলছেন? ওটার তো যদি আমি মানে i ইকুয়াল টু জে কম্পোনেন্ট আই ইকুয়াল টু জে করো, তুমি আই ইকুয়াল i টু জে ইকুয়াল টু করলে জে কম্পোনেন্ট গুলো নিই, এ তাহলে কি ডট বি থাকবে? পাবে, এ ডট বি এখান পাবে। থেকে আর এখান এখানে আই থেকে ইকুয়াল এআই টু জে, বিজে আসবে। আই ইকুয়াল টু জে করলে এখানে 3 পাবে, এই 3টা কেটে যাবে, তাহলে এ ডট বি ক্যান্সেল করে 0 করে দেবে না? ও সো দিস ইজ ট্রেসলেস পার্ট। হ্যাঁ, তাহলে যে কোনো টেন্সারকে, যে কোনো র্যাঙ্ক টু টেন্সারকে তিনটে পার্টে লেখা যায়, একটা সিমেট্রিক ট্রেসলেস, একটা অ্যান্টিসিমেট্রিক, আর একটা টেন্সার, আর একটা স্কেলার। এই জন্য বলা হয়ে থাকে যে কোনো অ্যান্টিসিমেট্রিক টেন্সারকে এই তিনটে যে কোনো র্যাঙ্ক টু টেন্সারকে এই তিনটে ভাগে ভাঙা যায়। একটা হচ্ছে, এটা হচ্ছে র্যাঙ্ক টু টেন্সার। ওকে, তারপর এটা হচ্ছে সিমেট্রিক র্যাঙ্ক টু টেন্সার। আর এটা হচ্ছে স্কেলার। জাস্ট একটাই কম্পোনেন্ট হবে, কারণ এই আইটার মধ্যে ক্রোনেকার ডেল্টা আছে। তো এটা হচ্ছে জেনারেল একটা স্টেটমেন্ট। এখন আমি এটাকে এখানে অ্যাপ্লাই করতে চাইছি। এই জায়গায় অ্যাপ্লাই। এটা কি ওইটা আগে কি বল, যেটা লিখলেন? ও, এটা বলা হয়নি না। এটা অ্যান্টিসেমেটিক র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 বলো, অ্যান্টিসেমেট্রিক র্যাঙ্ক টু। র্যাঙ্ক, যেটা অ্যাকচুয়ালি এটা ইকুইভ্যালেন্ট হবে র্যাঙ্ক 1 ভেক্টরের সাথে। যে কোনো অ্যান্টিসেমেটিক কে লেখা যায় র্যাঙ্ক 1 ভেক্টরের টার্মসে। এটা সবসময় লেখা যায়। এটা র্যাঙ্ক 2 অ্যান্টিসেমেটিকের জন্য, র্যাঙ্ক 1 যে কোনো র্যাঙ্ক 2 অ্যান্টিসিমেট্রিক রিলেটেড টু র্যাঙ্ক 1 ভেক্টর। ঠিক আছে, কিন্তু সিমেট্রিক হলে এটা লেখা যায় না। ওকে, এবার কি করতে চাইছি আমি, এখানে দেখো লক্ষ্য করে, এখানে আমি যেটা করতে পারি, এখানে আমি এটা লিখতে পারি, সেটা এখন লিখছি। এই জিনিসটাকে আমরা সিমেট্রিক পার্টটাকে শুধু ভাঙবো, কারণ সিমেট্রিক পার্টটাই একমাত্র আমাদের লিডিং অর্ডার কন্ট্রিবিউশনটাকে দেবে। তাই খুব সাবধানে আমি সিমেট্রিক পার্ট যেটা রয়েছে, ওকে,
So now let me rewrite it. তোমরাই বলো এটাকে সিমেট্রিক, এটাকে ভাঙলে কি কি টার্ম পাবো? যেটা তো সিমেট্রিক, কি কি পাবো? হাফ অফ সিগমা হাফ অফ সিগমা সিগমা 1i প্লাস সিগমা 2j সিগমা, না না ফার্স্ট একটা করছিস, আর আই আর জে সিমেট্রিক যেহেতু, তারপর মাইনাস Plus. 1/3 ক্রোনেকার ডেল্টা আই জে। আর তো কিছু হবে না, কারণ আর ক্যাপ ডট আর ক্যাপ এটা তো 1, রাইট? তাই জন্য লিখছি না, হুম। ঠিক আছে তো? তাই জন্য আমি এটা লিখছি না। বেসিক্যালি তোমাদের যদি মনে রাখতে হয় তাহলে একটা কাজ করতে পারো, এখানে ক্যাপটা দিয়ে রাখো, আমার মনে হয় বেটার হবে, এটাকে ইউনিট ভেক্টরের সাথে মনে রাখার জন্য। এটা ভুলে না যাও যাতে, তাই জন্য লিখে রাখো ক্যাপটা, ঠিক আছে? সুদেশ, না বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে মনে থাকবে। তাহলে সিমেট্রিক হওয়ার জন্য এইটা এরকম হয়েছে। এবার সিগমা আই যেটাকে ভাঙো, সিগমা আই যেটাকে ভাঙলে কি কি টার্ম পাবে একটু আগে বলেছি। সিগমা 1i আরেকটা 1/3 ডেল্টা আইজি এরকম একটা আসবে না? লিখলাম তো। কারণ না, এটা তো হচ্ছে আড়াই আর জে মাইনাস 1/3 ডেল্টা আইজে, এটাকে আমি হুম। যদি আই ইকুয়ালস টু জে করি ও ও তো ওকে মাইনাস। ওকে 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 তুমি কি বলছো বুঝতে পেরেছি। তুমি বলছো এটার জন্য। হুম। এটার সাথে আরেকটা এটা থাকবে, তাই তো? কারণ মজার বিষয়টা দেখো, এই দুটো কেটে যায় না একে অপরকে, তাহলে কেটে যায় ওই টার্মটা, ঠিক আছে? তারপরে আলটিমেটলি পুরো থাকলো। একটু উপরে তুলুন সামান্য। হুম। ঠিক আছে। ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ। ওকে। So now এখানে লিখতে পারি সিগমা, সরি, আর আই ক্যাপ, আর আই ক্যাপ আর জে ক্যাপ 1/3 ক্রোনেকার ডেল্টা আই জে। এবার রয়েছে এই সিগমা আই যেটা নিয়ে ব্যাপার। এবার সিগমা আই যেটা দেখো, এটা একটা সিমেট্রিক টেন্সর, তার মানে শুধুমাত্র এখানে সিমেট্রিক পার্টটাই কন্ট্রিবিউট করবে, এছাড়া আর কিছু তো হতে পারে না। তার মানে মজার বিষয়টা লক্ষ্য করো কি হচ্ছে, আমি এটাকে সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিকে না ভেঙে আমি শুধু ট্রেস পার্ট আর ট্রেসলেস পার্টটাকে আলাদা করে নিচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ট্রেস পার্টটা কি হবে? আবার সেই 1/3, ট্রেসলেস পার্টটা কি হবে? ক্রোনেকার ডেল্টা আই জে সিগমা 1 ডট সিগমা 2 প্লাস ট্রেস পার্টটা কি হবে?
ক্রোনেকার ডেল্টা সিগমা 1 ডট সিগমা 2 লেখা যায় এইভাবে। হুম তার মানে আমি এখানে আলাদা করে লিখি ri ক্যাপ rj ক্যাপ 1/3 ক্রোনেকার ডেল্টা ij sigma 1i sigma 2j ক্রোনেকার ডেল্টা sigma 1 ডট sigma 2 তার সাথে মাল্টিপ্লাই হবে। সুদেশ না তুমি বুঝতে পারছো? হুম, স্যার। ক্রোনেকার ডেল্টা ri ক্যাপ rj ক্যাপ 1/3 ক্রোনেকার ডেল্টা সিগমা 1 ডট সিগমা 2। এবার এই জিনিসটা তো অলরেডি ট্রেসলেস, রাইট? তাহলে যখন ক্রোনেকার ডেল্টা দিয়ে কন্ট্রাক্ট করব তাহলে এই পার্টটা কি করবে? এই পার্টটা জিরো করে দেবে। এগ্রি করছো? কারণ ক্রোনেকার ডেল্টা মানে কি, i ইকুয়াল টু j r ক্যাপ ডট r ক্যাপ মানে 1, আর ক্রোনেকার ডেল্টার সাথে আবার ক্রোনেকার ডেল্টা ট্রেস মানে 3 1/3 3 1 1 minus 1 0। এগ্রি? হুম because this is the traceless part. সুদেশ না, এগুলো কি ক্লাসে হয়েছিল তোমাদের? না স্যার, কিছু হয়নি এগুলো। এই চ্যাপ্টারটা পড়ায়নি নিউক্লিয়ার ফোর্স? না, শুরু হয়নি তো। কি জানি হচ্ছে আবার। তোমাদের পরীক্ষা নেবে তো? কি হচ্ছে স্যার, আমি একটু বুঝতে পারছি না, ওকে গুলিয়ে যাচ্ছে আমার সব। আচ্ছা, কি করা যাবে এখন গুলিয়ে গেলে? ওকে, তো আর আই আর যে এই জিনিসটাকে আমি এখন লিখতে পারি, এই জিনিসটা তোমরা এখন নতুন নামকরণ করতে পারো। তাহলে এটা কি? এই জিনিসটাকে ভাবতে পারো, আবার রিরাইট করা যায় একটা সামেশনের সাহায্যে। এটাই তো এই আর আই আর জে মাইনাস 1/3 এটা, আর সিগমা 1i সিগমা 2j মাইনাস 1/3 ওটা, ওই দুটো কোয়াড্রাপল মোমেন্ট টেন্সরের টার্ম চলে আসবে। ইয়েস। এখন এই জিনিসটাকে বলা যায় quadruple tensor qij 1/r², তার সাথে মাল্টিপ্লিকেটিভে থাকছে সিগমা 1i সিগমা 2j 1/3 ক্রোনেকার ডেল্টা ij sigma 1 dot sigma 2 ij. So this is called tensor interaction. তার মানে এটা টেনসর, তাহলে এই পোটেনশিয়ালটা তুমি কিভাবে পেলে? তার মানে ওকে, নট পোটেনশিয়াল। তাহলে এই S12 টা অ্যাকচুয়ালি কি সমান, কি বলবে তুমি এটাকে? একটা টেনসরের সাথে আরেকটা টেনসরের কাপলিং, তাই তো? হুম এটা অ্যাকচুয়ালি টেনসর, যাকে বলে কোয়াড্রুপল টেনসর। আর এটা আরেকটা সিমেট্রিক, এটা সিমেট্রিক ওটাও তো ট্রেসলেস কোয়াড্রাপল টেনসর। টেন্সর বলা যায় ওটা, মানে এটাকে সিমেট্রিক বলা যায় না, এটা সিমেট্রিক ঠিক নয়, এটাকে আমি বলতে পারি স্ট্রেসলেস টেনসর। না, এটা কোয়াড্রুপল বলা যায় না। কোয়াড্রুপল মানে শুধুমাত্র মানে কোয়াড্রুপল শব্দটা মানে তখনই বোঝায় যখন তোমার কাছে একটা কনফিগারেশন স্পেসে কোনো কিছুকে লেখা হচ্ছে। তুমি ভাবতে পারো এটাকে কোয়াড্রুপল টেনসরের মতো, কিন্তু যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসর, মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসরের মধ্যে কোয়াড্রুপল থাকে। পোটেনশিয়ালের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের মধ্যে কোয়াড্রুপল থাকে, কিন্তু এটা স্পিন স্পেসে এক ধরনের টেনসর তৈরি হচ্ছে।
যেটাকে আমি বলতে পারি এক ধরনের ট্রেসলেস স্পিন টেন্সর। ট্রেসলেস, দুটোই ট্রেসলেস, ট্রেসলেস স্পিন টেন্সর। তার মানে টেন্সারের সাথে টেন্সারের ইন্টারঅ্যাকশন, এটাকে আমরা বলছি টেন্সার পোটেনশিয়াল। সুদেশ না, বুঝতে পেরেছো আইডিয়াটা? দুটো টেন্সারের মধ্যে ইন্টারঅ্যাকশন তাকে বলা হয় থাকে টেন্সার কাপলিং, বা এটাকে আমরা বলতে পারি টেন্সার ইন্টারঅ্যাকশন। ওকে, ওকে। মানে ওই সেকেন্ড টার্মটা যদি আর থাকতো, দুটো হুম। সিগমা না থেকে যদি একটা সিগমার বদলে আর থাকতো, তখন তার মানে বলা যেত হ্যাঁ, কোয়াড্রাপল। এবার ফিজিক্যাল কারণটা বলি, ফিজিক্সে কি এর ইন্টারপ্রিটেশনটা কি, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কেন এটা কি বোঝাচ্ছে? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি, আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে কোয়াড্রুপল মোমেন্ট অফ ডয়টেরন। ডয়টেরনের কোয়াড্রুপল মোমেন্ট কেন থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এবার একটা জিনিস অলরেডি বোঝা গেছে যে কোয়াড্রুপল moment of deuteron ওকে। এখন ডয়টেরনের গ্রাউন্ড স্টেট অ্যাকচুয়ালি কি হয়? ডয়টেরনের মধ্যে কি থাকে? শুধু নিউট্রন প্রোটন, সিম্পলেস্ট নিউক্লিয়াস, সব থেকে সিম্পলেস্ট নিউক্লিয়াস হচ্ছে ডয়টেরন। The simplest nucleus a bound state of neutron and proton, যেটাকে আমরা ডয়টেরন বলছি। ডয়টেরনটাকে আমরা লিখতে পারি জাস্ট নিউট্রন প্রোটনের বাউন্ড স্টেট, নিউট্রন এন্ড প্রোটন, আর কিচ্ছু নেই। কিন্তু নিউট্রন চার্জলেস, প্রোটন চার্জড, কি করে এরা একসাথে থাকছে? তার মানে নিশ্চয়ই কিছু এর মধ্যে অন্যরকম ইন্টারঅ্যাকশন কাজ করছে। এবার ধরে নেওয়া যাক ইন্টারঅ্যাকশনটা কি হবে, আমি তো জানি না। এই মুহূর্তে ধরে নাও আমরা ইন্টারঅ্যাকশনের ভেতরে কি হচ্ছে বুঝতে পারছি না। তাহলে কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদের দুজনেরই আইসোস্পিন কত? হাফ। এদের আইসোস্পিন, নিউট্রনের আইসোস্পিন হাফ, প্রোটনেরও আইসোস্পিন হাফ, এটা সবাই জানো তো? তাহলে টোটাল স্পিনটা কি কি হতে পারে? টোটাল স্পিন হচ্ছে, টোটাল স্পিন 1 আর 0, 1 অথবা 0। বেশ, ওকে। এবার কি কি পসিবল স্টেট হতে পারে যদি আমি নিউট্রন প্রোটনের গ্রাউন্ড বলো কি বলছো? মানে 2s + 1 মানে এল যে এরকম হবে তো না? হ্যাঁ, এটা হচ্ছে নোটেশন 2s + 1 lg। এবার আমি যখন স্পিনের কথা বলছি, আই হবে এখানে, এটা 2i + 1।
এইখানে এটা স্পিনই ভাবতে পারো, আই না বলে স্পিন ভাবো। মানে এই মুহূর্তে আমি নিউট্রন প্রোটনকে আইডেন্টিফাই করছি আইসো স্পিন দিয়ে, বাট এসএনএসপি মানে স্পিনই বোঝাচ্ছে, টোটাল স্পিনটা 1 আর 0 এটা হতে পারে। বেশ, আর আর কি কি হতে পারে? এখানে এলটা কোনটা হবে এখানে? এলটাই কোনটা হবে বলো? এলটা তো আমার মনে হচ্ছে 1 আর 0, মানে এইগুলোই, মানে একটা হবে 3p, ভালো করে বোঝার চেষ্টা করো। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয় নিউক্লিয়নের জন্য সেটা আমরা জানি। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে, জে ইকুয়াল টু কি হয়? এল প্লাস এস হবে। এল প্লাস এস, ঠিক। এবার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন আমরা ক্যালকুলেট করি, তখন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এই পার্টিকুলার কেসের জন্য যেটা সবসময় 1 হয়, কারণ এটা স্পিন প্যারিটি কনসেপ্ট থেকে আসে। কারণ প্যারিটিটা হয় -1 হোল টু দি পাওয়ার জে, এরকম দেখবে একটা ফর্মুলা ছিল। তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জানি, স্পিনের কনসেপ্টটা জানি, এবার এলটাকে বার করতে হবে। এলটা কি হতে পারে? জে ইকুয়াল টু হচ্ছে এল প্লাস এস। এস এর কি কি ভ্যালু রয়েছে অ্যাভেলেবেল? 1 0। জে কি কি পসিবল? জে একটাই, সেটা হচ্ছে 1। তাহলে এল কি হতে পারে? এল এল মানে বুঝতে পারছো তো? মানে তোমাদের, আচ্ছা এইভাবে করি। আচ্ছা স্যার, এখানে এলটা যেটা কি অলওয়েজ 1 হবে? মানে নিউট্রন প্রোটনের -1। গ্রাউন্ড স্টেটের জন্য, সরি নট অলওয়েজ 1। এটা যদি আমি যদি প্যারিটিটাকে কনসিডার করি, তাহলে সেখান থেকে দেখানো যায় যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়াল টু 1 আসছে। মানে জে ইকুয়াল টু 1 যেটা, সেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর নিউট্রন প্রোটনের যে বাউন্সের ডয়ট্রনের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জে ইকুয়াল টু 1, কারণ ওটা প্যারিটি স্পিন প্যারিটির কনফিগারেশন থেকে আসে। সো জে ইকুয়াল টু আমার কাছে জে 1 ইকুয়াল টু আছে। 1 নিলে তো প্যারিটির আন্ডারে ট্রান্সফর্ম করলে ওটা হয়ে যাবে, ওটা মানে একটা মাইনাস সাইন আসবে, মানে অ্যান্টি সিমেট্রিক হয়ে যাবে। মানে এটা কেন আসে সেটা হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন, তোমাদের জানা আছে যে কোন স্টেটটা গ্রাউন্ড স্টেট হয়? ট্রিপলেট স্টেট না সিঙ্গলেট স্টেট? গ্রাউন্ড স্টেট করতে গেলে কোন জিনিসটা লাগে? গ্রাউন্ড স্টেট সবসময় যদি স্পিন গুলো একই ডিরেকশনে অ্যালাইন থাকে, তাহলে ট্রিপলেট স্টেটটাকে গ্রাউন্ড স্টেট বলে, এটা জানো তো? হ্যাঁ। সেখান থেকে যেটা 1 মানে ট্রিপলেট স্টেটটাকে আমরা কনসিডার করছি গ্রাউন্ড স্টেট পাওয়ার জন্য, স্পিন ট্রিপলেট। কারণ গ্রাউন্ড স্টেট যদি হতে হয়, আমি স্পিন ট্রিপলেটটাকে ফিক্স করে রাখছি। সেই স্পিন ট্রিপলেটের জন্য জে ইকুয়াল টু 1 হচ্ছে। এখন এল কি হতে পারে যাতে করে এস এর ভ্যালু 1 0 আছে? এই এসটা কিন্তু স্পিন ট্রিপলেট বোঝাবে না, মানে ট্রিপলেট স্টেট বলতে চাইছি কিন্তু আমি টোটাল জে এর রেসপেক্টে। তাহলে আমি যেটাকে 0 ধরেও তো আমি কম্বিনেশন বার করতে পারি, তো মানে যদি সিঙ্গলেট ধরি, তো তাহলে সেক্ষেত্রে ওইটা পসিবল, জে ইকুয়াল টু 0টা পসিবল হবে কিনা সেখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করে তো বলে দিতে পারবো। না, তোমাকে জে ইকুয়াল টু 1টাকে ফিক্স রাখতে হবে, কারণ এইটাই একমাত্র মেজারেবল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এল আর এস মাপা যায় না, কারণ তুমি জানো তো হ্যাঁ, এল এবার আর এস ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি 1টা তো মাপা যায় না। ট্রিপলেটের হচ্ছে, যে ইকুয়াল টু 1টা তো ট্রিপলেটের। এখন যদি আমি ট্রিপলেটের জন্য তোমার এস ইকুয়াল টু 1 0 আছে জানা, মানে এস ইকুয়াল টু 1 0 তো অলওয়েজ, ঠিক আছে? সেটা ট্রিপলেট সিঙ্গলেট বলে নয়, মানে দুটো স্পিন কাপেল করে 1 0 দেবে। এখন এল এর ভ্যালু কি হতে হবে যাতে করে জেটাকে 1 রাখতে পারে? এই জায়গাটা হচ্ছে তোমার অলওয়েজ ফিক্স রাখতে হবে, কারণ ট্রিপলেটটাকে আমরা ফোকাস করতে চাইছি।
কারণ আমরা আমরা চাইছি গ্রাউন্ড স্টেটটা খুঁজে পেতে, আর আমরা চাইছি গ্রাউন্ড স্টেটটা এমন, আশা করছি গ্রাউন্ড স্টেটটা হবে ট্রিপলেট স্টেটের একটা পার্টিকুলার লেয়ার। তাহলে স্পিন যেটা সেটা 1 0 যদি থাকে, তাহলে এলটাকে এল এর কি পসিবল ভ্যালু হতে পারে? 0 আর 1 0 আর 1। 1। বেশ, তার মানে এখন কি স্টেট অ্যাভেলেবেল আছে? যখন আমি S1 বলছি, আচ্ছা স্যার, যে আমি বলছি যদি এটা তো j equal 1 ফিক্স করা মানে ট্রিপলেটটাকে ফিক্স করছে। আমি হ্যাঁ, বলছি যদি সিংলেটটাকে যদি আমি ফিক্স করতাম সাপোজ, না সিংলেটটাকে ফিক্স করতে পার। সিংলেট ফিক্স কি কেন করছো? তুমি গ্রাউন্ড স্টেট খুঁজে পেতে চাইছো, রাইট? হ্যাঁ, মানে ওটারও তো এবার তুমি একটা আসবে, দুটো ওরকম কম্বিনেশন আসবে, তার না মধ্যে তুমি একটা হবে না। তুমি সিংলেটের মধ্যে তো গ্রাউন্ড স্টেটটা থাকবে না, এটা হচ্ছে প্রশ্ন। আমি নিউট্রন প্রোটনের বাউন্ড স্টেট হবে এবং তার গ্রাউন্ড স্টেটটা খুঁজতে চাইছি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, আর ট্রিপলেট পার্টের মধ্যে গ্রাউন্ড স্টেটটা থাকে যদি এই স্পিন গুলো ফেরোম্যাগনেটিক কাপলিং ফলো করে। আর সেটা ফলো করবেই, কারণ এই জেটা গ্রেটার দেন যে মানে হচ্ছে এক্সএচ ইন্টিগ্রালটা, এই যে এখানে যে ইন্টারজেকশনটা দিয়েছি, এই যে কিউ আই জে, এই কিউ আই জে কোনোদিনও নেগেটিভ আইগেন ভ্যালু নেয় না। তার মানে এটা বোঝাচ্ছে যে গ্রাউন্ড স্টেটে স্পিন সবসময় নিউট্রন প্রোটনের স্পিন একই দিকে অ্যালাইন থাকা উচিত, একই দিকে অ্যালাইন থাকতে চাইবে। তার মানে এটা বোঝাচ্ছে গ্রাউন্ড স্টেটে এমন একটা স্টেট সেটা ট্রিপলেটের মধ্যে লাই করবে, এতটুকু আমি কনফার্ম। তাহলে তুমি সিংলেটটাকে তুমি নিবে কেন, মানে তুমি মানে সিংলেটটাকে কেন চাইছো? না, সিংলেটটাকে আমি যদি নিতাম j equal to 0, তাহলে s equal to 0 আর l equal to না, 0 এই তুমি দুটো তো কেন আসবে। চাইছো? মানে সেটা করতে পারো, কিন্তু সেটা কি আমার গ্রাউন্ড স্টেটকে নেবে, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, সেটা চেক করা যাবে তো। কি করে চেক করবে? সেটা হচ্ছে ওই -1 টু দি পাওয়ার j, মানে আমি বলতে চাইছি প্যারিটির আন্ডারে কি ওটা অ্যান্টিসিমেট্রিক হয় নিউক্লিয়ার যে ওয়েভ না ফাংশন? না 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 না, প্যারিটি আন্ডার অ্যান্টিসিমেট্রিক ব্যাপারটা বড় কথা নয়। প্যারিটিটা মাপা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার, আমি ভুল বলছি, -1 হোল টু দি পাওয়ার এল এর রেসপেক্টে, ঠিক আছে? হুম। এই জেটা রাখা হচ্ছে শুধুমাত্র ট্রিপলেট ইন্টারাকশনটাকে নেওয়ার জন্য, মানে স্পিন ট্রিপলেটটাকে পাওয়ার জন্য। স্পিন ট্রিপলেট যেটা, সেটা একমাত্র জে ইকুয়াল টু 1 এ আসে। কারণ জে ইকুয়াল টু 1টা হচ্ছে, তুমি বুঝতেই পারছো জে ইকুয়াল টু 1টা কি, সিমেট্রিক না? হুম। তাহলে তোমার গ্রাউন্ড স্টেটটা তো স্পিনের আন্ডারে সিমেট্রিক হতে হবে। ট্রিপলেটেই সিমেট্রিক হয়। এস ইকুয়াল টু 0টা তো মানে মানে আমি বলতে চাইছি যে তুমি যদি এস ইকুয়াল টু 0 নিতে, সেটা তো সিমেট্রিক হতো না, সেটা তো সিংলেট হয়ে যেত। মানে জে ইকুয়াল টু 1টা কেন সিমেট্রিক সেটা বুঝতে পারছো তো? সেটা তো আলাদা করার কিছু নেই। হুম। গ্রাউন্ড স্টেটে স্পিন সিমেট্রিক হতে হবে, এটা হচ্ছে আমার ডিমান্ড। ওকে, স্পিন মানে কিন্তু টোটাল স্পিন, নট অনলি দ্য আইসো স্পিন। তাহলে এখন এল ইকুয়াল টু 0, এস ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, তাহলে এরকম অবস্থায় আমি যদি এই টেবিলটাকে এক্সটেন্ড করি, তাহলে কি কি স্টেট হবে? কি কি স্টেট হতে পারে বলো? স্টেট মানে 2s প্লাস 1 এল জে, তাহলে এখানে কি কি স্টেট হতে পারে? এস ইকুয়াল টু 1 অলরেডি বলে দিয়েছি, তার মানে কি লিখবো আমি এখানে? 2s, কি লিখবো? 3s1, 3s1। আর কি হতে পারে? আর কিছু কি হতে পারে? ওয়ান পি 1। 1p1, ঠিক।
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমি ভেক্টর অ্যাডিশন করছি, ভেক্টর অ্যাডিশন করলে এই j ইকুয়াল টু 1টা কিন্তু ধরো এই j ইকুয়াল টু 1 পেতে চাইছি, একটা তো 1 0 0 1 থেকে আসতে পারে, আর কিছু কি আসতে পারে j ইকুয়াল টু 1? একটু ভেবে বলো তো, j ইকুয়াল টু 1 কি আর কিছু ভাবে আসতে পারে? একটা ভাবে আসতে পারে না? s ইকুয়াল টু যখন 1, যখন l ইকুয়াল টু 1, এটা করলেও তো আসতে পারে j ইকুয়াল টু 1, ইজ নট ইট। কারণ কিভাবে j এর কিভাবে ভ্যালুটা রান করছে হ্যাঁ 2 l 1 প্লাস 0 হ্যাঁ s থেকে l মাইনাস 1। তাহলে কি ভ্যালু হতে পারে? 2 1 0। আর 1 0টা করলে কি হতে পারে? এটা একমাত্র 1ই দিতে পারে, এটা করলেও একমাত্র 1 দিতে পারে, কিন্তু এখান থেকেও তো একটা 1 আসতে পারে, তাই তো? তার মানে আমাকে এটাও নিতে হবে। তার মানে আমার কাছে এখন j ইকুয়াল টু 1 এর জন্য এই স্টেটটাও অ্যাভেলেবেল। তার মানে কি পসিবল হতে পারে আর বলো? আর কি পসিবল টার্ম হতে পারে? 2, বলো, 2 p 3 p 1, 1 2p, 3 সরি 2p না, 3p 3p 1 1। তো দেখো, তুমি কি হারিয়ে ফেলেছো নিজেকে নাকি বুঝতে পারছো? বুঝছি স্যার। আর কিভাবে আসতে পারে এটা? আর কোনোভাবে কি আসতে পারে? বলো কিভাবে আসতে পারে? যদি আমি কি করতে পারি, আর কি কোনোভাবে আসতে পারে? আমি যদি l ইকুয়াল টু 2 নিই আর s ইকুয়াল টু 1 নিই, তখন কি যে ভ্যালু হতে পারে বলো? 3 2 1। তাহলে আবার এখান থেকে 1, তাহলে এখান থেকে কি স্টেট অ্যাভেলেবেল বলো? 3 l ইকুয়াল টু 2 মানে কি? 3d 1 3d1। তার মানে গ্রাউন্ড স্টেটে ট্রিপলেট লেয়ারের মধ্যে কি থাকছে, কি স্টেট থাকছে? একটা হচ্ছে 3s1, আরেকটা হচ্ছে 1p1, আরেকটা হচ্ছে 3p1, আরেকটা হচ্ছে 3d1। এবার কোনটা গ্রাউন্ড স্টেট হওয়া উচিত সব থেকে? যদি সেন্ট্রাল পোটেনশিয়াল হতো তাহলে কোনটা গ্রাউন্ড স্টেট হওয়া উচিত বলো? l ইকুয়াল টু যেটা 0, তাই তো? তার মানে ট্রিপলেট স্টেটের আন্ডারে কতগুলো লেয়ার থাকছে, এরকম ভাবে আমি ড্র করছি। সেন্ট্রাল ফোর্স হলে এটা হতো গ্রাউন্ডে, এটা হতো সব থেকে উপরে, তারপর এটা না, আমি ভুল না, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। স্যার এই যে স্পিন প্যারিটি অফ ডয়টেরান নিউক্লিয়াসের ক্ষেত্রে যে প্যারিটিটা প্লাস হয় মানে হ্যাঁ, সিমেট্রিক হয়, সেটা কি হ্যাঁ, মানে কোনোভাবে অন্য কোথা থেকে জানা সেটা গেছে? সেটা সেটা পার্টিকেল ফিজিক্স থেকে জানা গেছে এক্সপেরিমেন্টালি। তো সেটা এখানে আমার দরকার নেই সেটা সেটা আমি এখানে এই ইউজ এক্সপেরিমেন্টাল করছি। অবজারভেশনটাকে ইউজ করে আমি এখন গ্রাউন্ড স্টেটটা বার করতে চাইছি। বুঝতে পেরেছি। তাহলে তাহলে এস আর ডিটা হচ্ছে হবে হ্যাঁ, প্রাপ্ত হবে। তাহলে এই হচ্ছে ট্রিপলেট স্টেট। মানে ট্রিপলেট স্টেটের এতগুলো ডিজেনারেসি আছে, মানে j ইকুয়াল টু 1 এ, j ইকুয়াল টু 1 এ আমার এতগুলো পসিবিলিটি রয়েছে স্টেটে। এর মধ্যে কোনটা গ্রাউন্ড স্টেট হবে? যদি এটা সেন্ট্রাল পোটেনশিয়ালের আন্ডারে থাকতো তাহলে এটাই হতো ডয়টরনের গ্রাউন্ড স্টেট। এবং ডয়টরনের গ্রাউন্ড স্টেট যদি করতাম, l ইকুয়াল টু হতো 0। কিন্তু l ইকুয়াল টু 0 হলে কি হতো? l ইকুয়াল টু 0 হলে কোয়াড্রুপল মোমেন্ট থাকতো কি l ইকুয়াল টু 0 তে? সো l ইকুয়াল টু 0। জে ইকুয়াল টু 1 ওটা তো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওটার মধ্যে তো এলও রয়েছে এসও রয়েছে। তো ঠিক, ওটাকে কি ওরকম ভাবে ট্রিপলেট বলা যায়? এটাকে এর মধ্যে যে এর যে মধ্যে তো এস এর ইকুয়াল টু মধ্যে 0 টাও রয়েছে আবার 1 ও রয়েছে। হ্যাঁ, এর মধ্যে যে জিনিসটা কনসিডার করা হচ্ছে ট্রিপলেটের, সেই ট্রিপলেট ইন আ সেন্স, সেটা হচ্ছে যে
এই যে এর মধ্যে আমি যদি রেস্ট ফ্রেমে চলে যাই যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা 0, শুধুমাত্র s equal to 1 টা সার্ভাইভ করবে। সেই সেন্সে মানে ট্রিপলেটটাকে, এটা ট্রিপলেট স্টেট এই সেন্সে বলা হচ্ছে এর মধ্যে ট্রিপলেটের পার্টটা লুকিয়ে আছে। কারণ আমি যদি l equal to 0 তে যাই তাহলে শুধুমাত্র s is equal to 1 টা সার্ভাইভ করছে, দেখতে পাচ্ছ তো? তাহলে গ্রাউন্ড স্টেটটা, আমার প্রশ্ন হচ্ছে গ্রাউন্ড স্টেটটা ট্রিপলেট স্টেটের মধ্যে রয়েছে, তুমি বলতে পারো গ্রাউন্ড স্টেটটা ট্রিপলেট, ওকে? এটা ট্রিপলেট স্টেট, কারণ এখানে পিওরলি l equal to 0। তাহলে l equal to 0 স্টেটে আমি জানি ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্টের ভ্যালু কত হবে? 0 হয় কোয়াড্রুপল মোমেন্ট, কারণ এটা স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যাল সিমেট্রি থাকলে কোনো রকম ভাবে নন জিরো কোয়াড্রুপল মোমেন্ট আসতে পারে না। কিন্তু এক্সপেরিমেন্টাল থেকে দেখা গেছে, এক্সপেরিমেন্ট কি বলছে, the deuteron is observed, the deuteron is observed to possess and non-zero electric quadrupole, a non-zero electric quadrupole moment q, which is l equal to 2.8 0 তে ইলেকট্রিক কোয়াড্রাপল মোমেন্ট 0, ওটা তো ওই মাল্টিপল এক্সপ্যানশনের যে ওই স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনে ওই কোয়াড্রাপল মোমেন্টটা ইন্টিগ্রেশন করলে যে 0 আসে ওইখান থেকে বলছেন তো? রাইট রাইট, ইভেন তোমার স্টেট হয়ে যায়, আর ইভেন স্টেটের জন্য l equal to 0 যখন করে দিচ্ছ ওই ইন্টিগ্রেশনটা ভ্যানিশ করে যাচ্ছে। বুঝতে পারছো তো কি বলছি? তার মানে তোমার কখনোই এটা থাকছে না। বেসিক্যালি এটা উইগনার-ইকার থিওরেম থেকেও দেখানো যায়, মানে l equal to 0 স্টেটে যে কোয়াড্রুপল মোমেন্ট 0 হয় সেটা কি করে পাওয়া গেছে, মানে l equal to 0 স্টেটে কোয়াড্রুপল মোমেন্ট অপারেটরটাকে যদি এক্সপেকটেশন ভ্যালু না তখন 0 চলে আসে, ওকে? কারণ এটা দেখানো যায় যে কোনোভাবেই l equal to 0 স্টেটের জন্য এই কোয়াড্রুপল মোমেন্ট অপারেটর ম্যাট্রিক্স ভ্যালু মানে ম্যাট্রিক্স এলিমেন্টটা নন জিরো আসছে। এটা উইগনার-ইকার থিওরেম থেকে ডাইরেক্টলি দেখানো যায়। মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি সিমেট্রিক, তাহলে ইলেকট্রিক কোয়াড্রুপল মোমেন্ট, ইনফ্যাক্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্টও 0। বুঝতে পেরেছো? তাহলে 2.8 এক্সপেরিমেন্ট বলছে 2.8 10 টু দি পাওয়ার -27 সেন্টিমিটার স্কয়ার ফর্মে থাকছে, মানে 0.28 ফার্মি মিটার স্কয়ার অর্ডারে থাকছে কোয়াড্রুপল মোমেন্ট। এটা এক্সপেরিমেন্টালি আছে। তার মানে এখন আমি যদি বলি যে আমার সেন্ট্রাল পোটেনশিয়ালের জন্য তো গ্রাউন্ড স্টেটটা ছিল 3s1 এবং সেটা স্ফেরিক্যালি সিমেট্রিক, তাহলে তো এ তো কোয়াড্রুপল মোমেন্ট 0 সাজেস্ট করছে, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে গ্রাউন্ড স্টেটে কোয়াড্রুপল মোমেন্ট আছে। তাহলে কি করে গ্রাউন্ড স্টেটটা 3s1 হচ্ছে? তাহলে নিশ্চয়ই গ্রাউন্ড স্টেটটা 3s1 নয়। বোঝা গেছে কি বলছি? তার মানে l equal to 0 স্টেট, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে পজিটিভ ভ্যালু অফ q, এটা বুঝিয়ে দিচ্ছে, তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে ইনডিড the positive value of q also tell us so that the charge distribution
must be in the shape of a prolate spheroid, shape of a prolate, মানে spherical symmetry নষ্ট হয়ে গেছে, prolate spheroid। তার এটা কি করে সম্ভব? তার মানে নিশ্চয়ই আমি যেটা বলতে চাইছি, তার মানে গ্রাউন্ড স্টেটটা 1s 3s1 এ হলে চলবে না, তাহলে গ্রাউন্ড স্টেটটাকে কি করে আমি বানাতে পারি? 3s1 এ তো হলে কোয়াড্রুপল 0 হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই অন্য কোনো স্টেটে থাকবে। তাহলে কি কি পসিবল স্টেট আমার কাছে আছে? আমি আরেকবার রিকল করি, আমার কাছে পসিবল স্টেট আছে 3s1, 1p1, 3p1, 3d1, এইগুলো পসিবল স্টেট। তার মধ্যে আমি ভাব দিলাম সেন্ট্রাল পোটেনশিয়াল হলে যেরকম আমরা জানি যে গ্রাউন্ড স্টেট অলওয়েজ s equal to 0 বা l equal to 0 স্টেটের পসিবল স্টেট হয় গ্রাউন্ড স্টেটটা। So however, to have a departure from spherical symmetry, it should be natural to look for admixture of other orbital momentum state। তার মানে যেহেতু স্ফেরিক্যাল সিমেট্রি নেই, তার মানে এটা 3s1 হতে পারে না, তাহলে 3s1 এর সাথে নিশ্চয়ই মিক্সিং হতে পারে 1p1 এর, 3s1 এর সাথে মিক্সিং হতে পারে এটাও, 3s1 এর সাথে মিক্সিং হতে পারে এটা। এবার কোন মিক্সিংটা হবে এটা তো আমি বুঝতে পারছি না, মিক্সিং কোনটা হবে? যেহেতু এই মিক্সিংটা দরকার, এখন মিক্সিং কোনটা হবে সেটা বুঝবো কি করে? পোটেনশিয়াল দেখে বোঝা গেছে পোটেনশিয়াল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, মানে সরি রোটেশনালি ইনভ্যারিয়েন্ট, মানে পোটেনশিয়ালটা হচ্ছে একটা স্কেলার পোটেনশিয়াল, আর এর বাইরে মানে রোটেশনের আন্ডারে এটা ইনভ্যারিয়েন্ট থাকতেই হবে, এটা আমাদের ডিমান্ড। তার মানে রোটেশনের আন্ডারে প্রিজার্ভ যদি থাকে, এটা বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে না, এবার ব্যাপারটা হচ্ছে যে ওই পি যে স্টেট গুলো ওইগুলো তো এমনি বাদ দিয়ে দেওয়া যাবে, কারণটা হচ্ছে যে ওই প্যারিটি দেখে, প্যারিটি তো প্লাস না, এবার আমি বলতে চাইছি রোটেশনের আন্ডারে যেহেতু স্কেলার, তার মানে তো ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে সরি রোটেশনের আন্ডারে এই যদি স্কেলার হতো, মানে স্পেস রোটেশনের আন্ডারে অনলি, তাহলে অনলি স্পেস রোটেশনের আন্ডারে যদি পোটেনশিয়ালটা, বা তোমরা যদি এখন ভাবো যে সত্যি সত্যি যদি এটা সেন্ট্রাল পোটেনশিয়াল হতো, সেন্ট্রাল পোটেনশিয়ালের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, সেটা কি? ফর সেন্ট্রাল পোটেনশিয়াল আমরা জানি কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, তাই তো? তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনজার্ভ হয়ে থাকে, তাহলে কখনোই একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটের সাথে আরেকটা অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটের সুপারপজিশন বা মিক্সিং হতে পারে না, সমস্ত অ্যাঙ্গুলার মোমেন্টাম আর সেপারেটলি কনজার্ভ। কিন্তু আমরা যদি বলি যে আমরা নন সেন্ট্রাল ইন্টারঅ্যাকশন করছি, সো যদি সেন্ট্রাল পোটেনশিয়াল হতো তাহলে সবসময় গ্রাউন্ড স্টেটটা 3s1 ছাড়া আর কিছু হতে পারতো না, কিন্তু এক্সপেরিমেন্ট বলতে 3s1 করলে কোয়াড্রুপল মোমেন্ট 0, কিন্তু এক্সপেরিমেন্ট বলছে কোয়াড্রুপল মোমেন্ট 0 নয়। তার মানে এটা বোঝাচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে একটা মিক্সিং হচ্ছে। তাহলে মিক্সিং অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কখন হতে পারে? সো দাস উই মাস্ট লুক ফর, কি বলেন কথাটা একবার বলুন। যে মানে তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিশ্চয়ই 3s l equal to 0 টা পসিবল অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, তাহলে তো ডিস্ট্রিবিউশন স্ফেরিক্যাল হয়ে যাবে। তবে নিশ্চয়ই ইলেকট্রন বা সরি নিউক্লিয়নটা যে গ্রাউন্ড স্টেটে বসে আছে সেটা শুধুমাত্র l equal to 0 এর জন্য রেসপন্সিবল নয়, সেটার মধ্যে নন জিরো এলও থাকতে পারে, মাস্ট বি নন জিরো। তাহলে নন জিরো এল কি কিভাবে আসতে পারে? আইদার তুমি ধরতে পারো এই 3s1 এর সঙ্গে কোনো একটা নন জিরো অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট সুপারপজিশন তৈরি করেছে, বুঝতে পারছো? কিন্তু সুপারপজিশনটা কি করে সম্ভব? ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট সুপারপজিশন তখনই করতে পারে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ না হয়ে থাকে। ফলো করতে পারলে? মানে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করে, মানে আরো স্পষ্ট করে বলতে গেলে যদি পোটেনশিয়ালের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কমিউট করে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম
বা অন্যভাবে বলতে গেলে যদি হ্যামিল্টনিয়ানের সাথে অ্যাঙ্গুলার মোমেন্টাম কমিউট করে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা কনজার্ভ কোয়ান্টিটি। কনজার্ভ হওয়ার মানে হচ্ছে একবার যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি ফিক্স করে দাও তাহলে সেটা কোনোদিনও চেঞ্জ করবে না, অন্য কারোর সাথে তো মিক্সিং করবেই না। কিন্তু যদি তুমি পোটেনশিয়ালটাকে সেন্ট্রাল ধরো তবে এটাই we must look for non-central interaction okay, non-central interaction which can allow for mixing of different angular momentum state, different angular momentum states। তার মানে এই ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটটা আমি কিভাবে এখন খুঁজে বার করব? আমার কাছে তো অল পসিবল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেট রয়েছে, তার মধ্যে কোনগুলোকে আমি নেব সেটা এখন গাইড করবে আমাকে প্যারিটি। Since the nuclear interaction is a strong interaction, since nuclear interaction is a strong interaction, আমরা জানি স্ট্রং ইন্টারঅ্যাকশনে কি হয়? স্ট্রং ইন্টারঅ্যাকশন প্রোভাইড করছে প্যারিটি কনজারভেশন, তাই তো? কনজারভেশন, তাহলে প্যারিটিকে কখনোই ব্রেক করা যাবে না, সেটা নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশনের নন সেন্ট্রাল নেচার থাকলেও সেটা প্যারিটি কনজার্ভ হবে যদি আমি মিক্সিং করি সেম প্যারিটি স্টেটের মধ্যে। অর্থাৎ আমি যদি গ্রাউন্ড স্টেটটাকে 3s1 বলি, s মানে ইভেন মিক্সিং করতে পারে, তাহলে ইভেন প্যারিটি স্টেট কি কি হতে পারে? 3d1 ছাড়া আর কিছু তো নেই এখানে, রাইট? একমাত্র মিক্সিং হতে পারে 3s1 এর সাথে। সুদেশ এই জায়গাটা বুঝলে? 3s1 এর সাথে একমাত্র মিক্স করতে পারি 3d1 কে, কারণ এটারও ইভেন প্যারিটি, এটারও ইভেন প্যারিটি। আর নন সেন্ট্রাল তার মানে কি বোঝাচ্ছি? নন সেন্ট্রাল ইন্টারঅ্যাকশন আমাদেরকে অ্যালাউ করলো ডিফারেন্ট অ্যাঙ্গুল সুপারপজিশন করতে বা মিক্সিং করতে। এবার মিক্সিংটা কি ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে হবে সেটাকে অ্যালাউ করবে? সেটা করবে প্যারিটি কনজারভেশন। দুটো স্টেপে হচ্ছে, কিন্তু একটা হচ্ছে প্যারিটি কনজারভেশন যে অ্যালাউ করছে অনলি ইভেন প্যারিটি স্টেট গুলোর মধ্যে মিক্সিং, আর মিক্সিং ইটসেলফ অ্যালাউ করছে কে? মিক্সিংটা কেন হচ্ছে? এই নন সেন্ট্রাল পোটেনশিয়ালের জন্য বা নন সেন্ট্রাল ইন্টারঅ্যাকশনের জন্য। তাহলে ফাইনালি আমাদের যে স্টেটটা তৈরি হবে সেই স্টেটটাকে আমরা কি লিখতে পারি? তো আমরা লিখতে পারি thus we can write, হ্যালো শোনা যাচ্ছে? সুদেশ না তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। the state এবার vector অড দুটোর মধ্যে ওই মিক্সিংটা হলো না এই জন্যই, কারণ অড প্লাস অডটা ইভেন হয় বলে। না, অডগুলোর মধ্যে হলো না এই কারণে, যদি সেন্ট্রাল পোটেনশিয়ালটা 0 করে দিই, নন সেন্ট্রাল টার্মটা যদি 0 করে দিই, সিস্টেমটা যেন আবার 3s1 এ ব্যাক করে আসে। তার মানে আমি চাইবো নন সেন্ট্রাল পোটেনশিয়ালটা যেন একটা পার্টারবেশন, নন সেন্ট্রাল টার্মটা হচ্ছে একটা পার্টারবেশন। এই যে তিনটে টার্ম লিখেছি পোটেনশিয়ালের মধ্যে, এই তিনটে টার্মগুলোর মধ্যে নন সেন্ট্রাল টার্মটা হচ্ছে একটা পার্টারবেশন যেটা এই মিক্সিংটা করতে সাহায্য করছে 3s1 এর সাথে 3d1, যাতে করে এই পার্টারবেশনটা যদি না থাকে তখন যেন আবার 3s1টা ব্যাক করে আসে। তাই 3p এর সাথে মিশালে হবে না, বুঝতে পেরেছো?
না, আমি ওটা বলছি না। আমি বলছি 3s1 এর সাথে 3d1 কে তো মেশাতে হবে, কারণ আ ও 3s1 এরও ইভেন, আবার 3D রও ইভেন। তাহলে ইভেন আর হুম ইভেন যদি আমি এড করি তাহলে ওটা ইভেনই দেয়। এবার আমি হুম যদি 3p টাকে যদি আমি গ্রাউন্ড স্টেট ধরতাম যদি, না, তার ধরতে পারছো না তো, না ধরতে তো পারার কোনো মানে প্রশ্নই নেই, সুতরাং তুমি ওটা বলার কোনো মানে হয় না, কারণ তোমার এই পসিবিলিটিটাই অ্যালাউ না থিওরিতে। ও সেন্ট্রাল পোটেনশিয়াল হলে অলওয়েজ হচ্ছে S টাই গ্রাউন্ড স্টেট অলওয়েজ হবে। অলওয়েজ এল ইকুয়াল টু জিরোটা গ্রাউন্ড স্টেট, কারণ হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ভেবে দেখো হ্যাঁ, সেন্ট্রাল হ্যাঁ, হ্যাঁ। পোটেনশিয়াল L এল ইকুয়াল টু equal to 0, জিরোটাই হ্যাঁ। গ্রাউন্ড স্টেট। হুম, হুম। So thus we can write the state vector of deuteron of the deuteron as ket psi np equal to, এবার আমরা কি ধরবো, আমরা লিনিয়ার সুপারপজিশন নেব, লিনিয়ার সুপারপজিশন বিটুইন 3s1 আর 3d1। ভালো কথা, 3d1 এর আর 3s1 এর লিনিয়ার সুপারপজিশন নিলে কিন্তু কোফিশিয়েন্ট গুলোকে কি নেব, কোফিশিয়েন্ট গুলো এগুলো তো স্পিন পার্ট, আর যে কোনো স্টেট লিখতে গেলে, যে কোনো স্টেট ভেক্টর লিখতে গেলে স্পিন এবং স্পেস দুটো পার্টই লিখতে হয়। তাই স্পেস পার্টটা হবে ইউএস বাই আর, এটা হচ্ছে স্পেস পার্টটা, আর ডি এর জন্য স্পেস পার্টটা হবে ইউডি বাই আর। এবার শুধু কি এইটুকুই যথেষ্ট? এর জন্য এগুলো তো ফাংশন, মানে একটা স্পেস পার্ট একটা স্পিন পার্ট, কিন্তু লিনিয়ার কম্বিনেশন করতে গেলে তো কিছু কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট লাগে, কোফিশিয়েন্ট গুলোকে কি নেব, আমি কোফিশিয়েন্ট গুলোকে নরমালাইজ, যেহেতু এরা মানে এসডি দুটো স্টেটের সুপারপজিশন টু লেভেল সিস্টেমের মতন কাজ করছে, আর টু লেভেল সিস্টেমের জন্য মোস্ট ন্যাচারাল কোফিশিয়েন্ট হচ্ছে cos এপসাইলন, আর একটা হচ্ছে sin এপসাইলন। এই cos এপসাইলন, এপসাইলন কেন লিখছি, কারণ এইগুলোকে বলা হয় অ্যাঙ্গেল, এইগুলোকে বলা হচ্ছে মিক্সিং অ্যাঙ্গেল। তার মানে লেট মি ইন্টারপ্রেট, সো where spin and orbital function are contained in 3s1 and 3d1, okay, and radial function, এগুলো হচ্ছে রেডিয়াল ফাংশন, ঠিক আছে, এগুলো হচ্ছে রেডিয়াল ফাংশন, রেডিয়াল ফাংশন in S and D state are contained in the respective URs and mixing of the two state is parameterized conventionally through a mixing angle epsilon, ওকে। এবার আমরা কি করব, এবার
এই স্টেটটাকে ধরে, এই স্টেটটা হচ্ছে আমাদের পসিবল স্টেট গ্রাউন্ড স্টেটের জন্য। এবার আমাদের কি বার করতে হবে, এখানে আননোন শুধুমাত্র হচ্ছে এই এপসাইলন গুলো। এবার আমরা কি করব, এই এপসাইলন গুলোকে বার করব, মানে কতটা মিক্সিং হয়েছে। কোয়াড্রুপল মোমেন্ট বার করতে গেলে মিক্সিংটা লাগবে, কারণ কোয়াড্রুপল মোমেন্ট কি, কোয়াড্রুপল মোমেন্ট মানে হচ্ছে কোয়াড্রুপল মোমেন্ট অপারেটরটাকে এই নিউক্লিয়ার স্টেটে গ্রাউন্ড স্টেটের নিয়ে এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো। ক্লাস এই জিনিস, এই কোয়াড্রুপল মোমেন্ট অপারেটরের এক্সপেকটেশন, এটাই হবে কোয়াড্রুপল মোমেন্টের ভ্যালুটা। ঠিক আছে, এবার তার মানে তোমার স্টেট গুলোকে জানতে হবে। তো কোয়াড্রুপল মোমেন্ট অপারেটর তো আছে বুঝলাম, কিন্তু স্টেট গুলোকে জানতে গেলে তোমাদেরকে এই এপসাইলন গুলোকে প্রিসাইসলি বলতে হবে। আর এটা কি করে বলতে পারবো, আমরা বলতে পারবো তখনই যদি আমরা শরিঙ্গার ইকুয়েশন থেকে আবার রিরাইট করি। আমরা শরিঙ্গার ইকুয়েশন ফর ডয়টেরন লিখি। স্যার এইটা কি বলেন, ওই যে এক্সপেকটেশন ভ্যালুটা মানে কোয়াড্রাপল মোমেন্ট অপারেটর এক্সপেকটেশন ভ্যালুটা হচ্ছে কোয়াড্রাপল মোমেন্টের ভ্যালুটা দিচ্ছে, তারপর রাইট, আমাদেরকে এই এক্সপেকটেশন ভ্যালুটা ক্যালকুলেট করতে গেলে এই স্টেট গুলোকে প্রিসাইসলি বলতে হবে। আর এই স্টেট গুলোর মধ্যে দুটো আননোন, হ্যাঁ একটা আননোন আছে এপসাইলন, যেটাকে বার করতে হবে। রাইট, ইনফ্যাক্ট একটা আননোন নয়, একটা ইউএস, একটা ইউডি আর একটা এপসাইলন, এগুলোকে বার করতে হবে। হ্যাঁ আচ্ছা স্যার, এই যে এস এর মধ্যে নয়, ঠিক আছে, এস এর রেডিয়াল পার্টের মধ্যে নয় থিটা ফাই থাকে না, কিন্তু ডি এর রেডিয়াল পার্ট, ডি এর স্পেস পার্টের মধ্যে তো থিটা ফাই থাকে, তাহলে ওখানে শুধুমাত্র ওই আর এর ফাংশন নিচ্ছেন কেন? না, যত এইটা লেখার মানে থিটা ফাই স্পিন একসাথে ঢুকে গেছে তো এর মধ্যে। এইটা যখন লিখছি তার মধ্যে এর মধ্যে স্পিন অরবিটাল সব স্পেস ঢুকে পার্টটা গেছে। বলছি আমি, 3D ওয়ানটা তো স্পিন পার্ট। না, অরবিটাল পার্টটার মধ্যে স্পেস মানে আমি এখানে শুধু রেডিয়াল কন্ট্রিবিউশনটা লিখেছি। তোমার যখন ওই ফাংশন তুমি লেখো তখন কি লেখো, রেডিয়াল পার্ট, অরবিটাল পার্ট, স্পিন পার্ট। অরবিটাল আর স্পিনটাকে আমি নোটেশন কেট দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ও সেটা নিয়ে আমি আর ভাবছি না। ঠিক আছে, আর আমি এখন শরিঙ্গার ইকুয়েশন লিখতে পারি। শরিঙ্গার ইকুয়েশন যখন লিখবো, শরিঙ্গার ইকুয়েশন থেকে ইন প্রেজেন্স অফ টেনসর ফোর্স করব। তো শরিঙ্গার ইকুয়েশন ইন প্রেজেন্স অফ টেনসর ফোর্স আমি লিখতে পারি h কাট স্কয়ার বাই টুয়াইস m গ্রেড স্কয়ার bc c4, আমাদের একদম পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কি ছিল, vt ছিল, সরি vt ছিল, vt টেনসর পোটেনশিয়াল vt r। তারপর এটা কার উপরে কাজ করবে বলো, কাজ করবে ওই cos epsilon us r by r 3s1 sin epsilon ud r by r 3d1 equal to minus b cos epsilon us r by r 3s1 plus sin epsilon ud r by r 3d1। এবার আমাদেরকে কি করতে হবে, এই বিটা হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ ডয়টেরন। সো where b is the binding energy of deuteron, binding energy of deuteron, of the deuteron, আমাদেরকে কি করতে হবে, এখান থেকে তিনটে জিনিস একসাথে বার করতে হবে। একটা হচ্ছে এই বিটা, আর একটা হচ্ছে এপসাইলনটা, আর ইউএস ইউডি গুলো আপাতত আমরা একটা আরবিট্রারি ফাংশন হিসেবে ধরে রাখবো। অর্থাৎ ইউএস ইউডির টার্মসে আমাদেরকে বি আর এপসাইলন বার করতে হবে। তার মানে দুটো জিনিস একসাথে বেরোবে, একটা হচ্ছে অ্যাঙ্গেল কতটা মিক্সিং হয়েছে, আর গ্রাউন্ড স্টেটে বাইন্ডিং এনার্জিটা কত সেটা বেরোবে। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে সলভ করাবো, অর্থাৎ মানডে আমি এটাকে সলভ করাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে
আমি এই শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে বিটা আর এপসিলনটা বের করবো। এটা বের হলে তোমাদের এই চ্যাপ্টারটা মেজর পার্ট শেষ হয়ে যাবে। সুদেশনা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি কিছু বুঝতে পারলে নাকি তুমি জাস্ট শুনলে, তোমার কাছে অস্পষ্ট হয়ে আছে পুরো ব্যাপারটা? না স্যার, বুঝেছি। আরেকবার দেখবো, ডাউট হলো বলবো। স্যার দেখো, ওই শুধুমাত্র কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সলভের জন্য করো না, তাহলে কিন্তু তোমার এমনিতেই সমস্যা হয়ে যাবে পরীক্ষার হলে গিয়ে, কারণ মুখস্থ করে লিখতে পারবে না, ফেঁসে যাবে। তাই বুঝে নাও যতটা সম্ভব হয়, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার ওই অ্যাজাম্পশন গুলো একটু বার করুন, ওই যে 5-6টা অ্যাজাম্পশন লিখলেন, হুম। ওই যে অ্যাজাম্পশন যেটা লিখলেন ওইখানে কি বলে, ডিরাইভ ফ্রম দ্য পোটেনশিয়াল, তার মানে আপনি নিউক্লিয়ার ফোর্সটাকে আপনি কনজারভেটিভ ধরেই নিচ্ছেন, তাই তো? এই মুহূর্তে আমি কনজারভেটিভ ধরে নিচ্ছি, কারণ নন সেন্ট্রাল মানে যে নন কনজার্ভ এমনটা কিন্তু নয়। বুঝতে পারছো? ও নন কনজার্ভ বলেছি, নন সেন্ট্রাল বলেছি, নন কনজার্ভ তো বলিনি। আর হ্যাঁ, সমস্ত কিন্তু ফোর্স, কিন্তু হ্যাঁ, পোটেনশিয়ালটাকে যখন ডিরাইভ করা গেলে ওই হুম, ফোর্সটাকে, ওই পোটেনশিয়ালটাকে তো কনজারভেটিভ পোটেনশিয়াল বলে। হ্যাঁ, কনজারভেটিভ পোটেনশিয়াল বলুক না, তার সাথে সেন্ট্রাল এর নন সেন্ট্রালের তো কোনো সম্পর্ক নেই, তাই না? না না, সেটা বলছি না, তার মানে আপনি ধরে নিচ্ছেন কনজারভেটিভ ওইটা। সেটা ছাড়া তো উপায় নেই, কারণ এনার্জি তো কনজার্ভ হতে হবে, নাহলে তো লাভ কি? তোমাকে তো এনার্জি কনজার্ভ হতে হবে, তো নিউক্লিয়াসের এনার্জি তো ডিসিপেটিং, তাহলে ইনস্টেড বাইন্ডিং থাকবে এনার্জি না, বার করলে মানেই হয় না, থাকবে না, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে? আর এই যে মিক্সিংটা, এই যে গ্রাউন্ড স্টেটে এই যে মিক্সিংটা হবে, এই মিক্সিং এর যে পার্সেন্টেজটা, এটা কি একদম ফিক্স থাকবে নাকি ওটা টাইমের সাথে চেঞ্জ করতে পারে? না, ফিক্সড। তো ঠিক আছে। ঠিক আছে, হুম এগুলো যাদবপুরে হয়েছিল। হুম, বুঝেছি। ওকে, এই এটাকে সলভ করিয়েছে এই এপসাইলন বার করার জন্য? না, এই সলভটা করেনি, তার আগে অব্দি যেটা পড়ালেন সেটা পুরোটা পুরো। সলভটা করায়নি না, কিন্তু এই সলভটা খুব ইম্পর্টেন্ট। এই ট্রিকটা আমি নেক্সট ক্লাসে বলবো। এটাকে লেন্দি অ্যাপ্রোচে করে অনেকে, কিন্তু আমি একটা ট্রিক ইউজ করে। আর আরেকটা কথা হচ্ছে স্যার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের প্যারিটি তো কনজার্ভ হবে না, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন, উইক ইন্টারঅ্যাকশন ছাড়া সব জায়গায় প্যারিটি কনজার্ভ হবে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনে তো আইটা তো কনজার্ভ নয়, তাহলে -1 আই দিয়ে তো আইটা তো ডিনোট হচ্ছে করবো না, প্যারি, তাহলে ডিনোট তো করবো আইটা জে দিয়ে। আইটা তো আইসোস্পিন, তুমি কি দিয়ে বলছো আমি বুঝতে পারছি না। না টোটাল না না, অ্যাঙ্গুলার হ্যাঁ হ্যাঁ মোমেন্ট, হ্যাঁ, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কেন কনজার্ভ হবে না? স্ট্রং ইন্টারঅ্যাকশন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ, মানে হ্যাঁ, স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক, ইন্টারাকশনে আইটা কনজার্ভ, স্ট্রং ইন্টারাকশনে আইটা কনজার্ভ হয়। ইলেকট্রোম্যাগনেটিকে তুমি একটা ডিকে বলো কোথায় কনজার্ভ না এটা। ও মানে উইক ইন্টারঅ্যাকশন ছাড়া উইক ছাড়া, ইলেকট্রো উইক এটা হয় না। তুমি যেটা বলছো এটা ইলেকট্রোম্যাগনেটিক না, ওটা ইলেকট্রিক হেভি। ও বুঝতে পেরেছি। মানে যেখানে বিটা ডিকে হয় ওসব জায়গায় এগুলো ঘটে। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওই -1 টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দিয়ে ওই প্যারিটিটাকে লেখা হয়। রাইট। এবং 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 গ্রাউন্ড স্টেট যদি বলো তাহলে তোমাকে এল ইকুয়াল টু 0 তে যেতে হতো যদি ওটা সেন্ট্রাল ইন্টারঅ্যাকশন হতো, কিন্তু নন সেন্ট্রাল হলে তোমায় কি করতে হবে, প্যারিটি ইভেন রেখে তোমাকে ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের স্টেটগুলোর সুপারপজিশন নিতে হবে। এটা হচ্ছে পয়েন্ট। হুম হুম, যেটা বুঝতে হচ্ছে পারলাম। যেটা যেটা একটা কথা বলা হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের জন্য, এটা আর কোথাও হয় না, শুধুমাত্র নিউক্লিয়ার ফোর্সের জন্য প্রযোজ্য। মানে যেখানে গ্রাউন্ড স্টেটটা এরকম মিক্সিং হয়। হ্যাঁ, মিক্স অরবিটালস এর কারণ, তার কারণ এটা পসিবল তখনই হচ্ছে যখন তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা, অ্যাঙ্গুলার এই অরবিটাল পার্টটা কনজার্ভ হচ্ছে না, হ্যামিল্টনিয়ানের সাথে কমিউট করছে না, যার ফলে কি হচ্ছে তুমি ডিফারেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামকে সিলেক্ট করার একটা চান্স পাচ্ছ। যদি কনজার্ভ হতো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ফিক্স, হুম, কোনোভাবেই চেঞ্জ নেই। হ্যাঁ,
তার মানে দুটো পার্ট, নন সেন্ট্রাল দিয়ে তুমি মিক্সিং হবে বলছো, আর প্যারিটি দিয়ে কোনগুলোর মিক্সিং হবে সেগুলোকে ফিক্স করছো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম। ওকে। সো আজকে তাহলে আমি এখানে স্টপ করছি।